সকাল সকালে আমার দাদি আমাদের বালুর মাঠ থেকে অনেকগুলো ডাঁটা শাক উঠিয়ে নিয়ে এসেছে, কারণ আজ ডাঁটা শাক রান্না করা হবে। তার পাশাপাশি আরও অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। চিংড়ি মাছ দিয়ে মাসকালের ডাল রান্না করা হবে, তার জন্য কিন্তু মা ডালগুলো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিল। এখন আমি কারেন্টটা থাকতে থাকতে ডালগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, কারণ গরমের সময় কিন্তু কারেন্ট থাকে না। গতকালকে রান্না করার কথা ছিল, কিন্তু কারেন্টের জন্য আর রান্না করা হয়নি, এই জন্য আজ রান্না করছিলাম। প্রথমে কিন্তু আমি ডালগুলো ভিজিয়ে তারপর কিছু পানি দিয়ে আমি ডালগুলো সুন্দরভাবে ব্লেন্ডার করে নিচ্ছিলাম, কারণ একটু ব্লেন্ডার করে রান্না করলে ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর আমরা সবসময় এভাবে ব্লেন্ডার করে রান্না করে থাকি। দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে গেছে। তারপর আমি একটা পাত্রতে নামিয়ে রাখলাম। আর ওদিকে তো আমার দাদি সব কিছু কাটাকুটা করে নিচ্ছিল দুপুরে রান্নাবান্নার জন্য। সকালে নাস্তা দেওয়া হয়ে গেছিলো, আর দুপুরে রান্নাবান্না করার জন্য সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মা তো ওদিকে শাক আর ভাতটা বসিয়ে দিয়েছে, যেহেতু ভাতটা হয়তো অনেক বেশি সময় লাগবে। একটা বড় একটা পাতিলায় ভাত রান্না করা হচ্ছে, কমপক্ষে 9 থেকে 10 জন মানুষ খাবে, এই জন্য একটা বড় পাতিলায় ভাত রান্না করতে বসিয়ে দেওয়া হয়েছিল। ভাত কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন ভাতটা শুধু ঠিকা দিয়ে দিবে। আর এদিকে শাকটা রান্না করতে বসিয়ে দিয়েছে। প্রথমে শাক আর কাঁচামরিচ, ধনিয়া, লবণ দিয়ে শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিল। তারপর রসুন দিয়ে শাকটাকে সুন্দরভাবে বাগার দিয়ে রান্না করে নিয়েছিল। এই শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল করে শাকটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তার পাশাপাশি কিন্তু এখানে উস্তা ভাজি রান্না করা হচ্ছিল। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর উস্তা, আলু, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল। পাশাপাশি কিন্তু লবণও দিয়েছিল। লবণের পরিমাণটা একটু বেশি দিলে নাকি উস্তা ভাজিটা বেশি একটা তিতে হয় না, এই জন্য লবণের পরিমাণটা একটু বেশি ব্যবহার করে থাকি আমরা। তারপর কিন্তু উস্তা ভাজিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছিলো। তারপর উস্তা ভাজিটা নামিয়ে নিয়েছিলাম। এর পাশাপাশি কিন্তু মুসুরির ডাল রান্না করেছিল সকালের নাস্তার জন্য। যেহেতু বদলিদের দেওয়া হবে, এই জন্য শাক ভাজি আর মুসুরির ডালটা প্রথমে রান্না করে বদলিদের সকালের নাস্তা হিসেবে দিয়েছিল। সাথে অনেকগুলো শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়েছিল। শাকের সাথে কিন্তু শুকনো মরিচটা খেতে অনেক বেশি মজা হয়। বদলিদের ভাত বেড়ে দেওয়ার পর তারপর আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তাটা করে নিলাম। আমি তো এখানে শাক দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে খেয়ে। যেহেতু সকালে সবকিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, এজন্য আর দুপুরে রান্না করতে বেশি একটা সময় লাগে না। শুধু নাস্তা খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে আবার দুপুরে রান্নাটা বসিয়ে দেওয়া হয়। এখন আমি এখানে মাছ তরকারি রান্না করব, তার জন্য মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে তারপর মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছিলাম। আজ মাছগুলো রান্না করব মূলা দিয়ে, তার জন্য মূলাগুলো একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছিল। আর এখানে মাংস তরকারি রান্না করা হবে আলু দিয়ে, তার জন্য মাংসের উপরে কিন্তু আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এক এক করে সবগুলো মাংস কিন্তু আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন মাংসটা রান্না করার পালা। তার জন্য একটা বড় একটা কড়াইতে পরিমাণ মতন তেল, অনেকগুলো পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। সাথে লবণও দিয়েছিলাম, যাতে আদা রসুনটা বেশি একটা ছিটে না আসে শরীরে। তারপর আমি আদা রসুন আর পেঁয়াজটা অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিলাম। তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। তারপর আমি প্রথমে আলুটা দিয়ে দিব, যেহেতু আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, এই জন্য প্রথমে আমি আলুটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব, যাতে আলুটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসে। এর জন্য আমি এখানে কিছু পরিমাণ পানিও ব্যবহার করেছিলাম। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। তার পাশাপাশি আমি এখানে ডাফনা, ঠ্যাং, কলিজা, গিলা এগুলো দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। যখন আলু আর এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর আমি এখানে ভাজা মাংসটা দিয়ে দিলাম। এখন আলু আর মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আরও ঢাকনা দিয়ে আমি এটাকে আরও অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব। মাংস তরকারিটা কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি এখন মাংস বা মাছের তরকারি, যে কোনো তরকারি হোক, ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে আরও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তেলটা কিন্তু সুন্দরভাবে উপরে ভেসে উঠেছিল। আর দেখুন কষানোর পর মাংসর তরকারির কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল। মাশাআল্লাহ, এই কষানোর মাংস দিয়ে পরোটা বা রুটি বা গরম ভাত বা মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে পরোটা দিয়ে কষা কষা মাংস খেতে।
অনেক দিন যাবৎ পরোটা দিয়ে কষা কষা মাংস খাওয়া হয় না। আগে তো অনেক খেতাম, প্রায় খেতাম, এখন আর খাওয়া হয় না। তারপর কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। পানিটা আমি একটু বেশি ব্যবহার করেছিলাম, যেহেতু অনেক মানুষ খাবে এজন্য একটু পাতলা ঝোল করে রান্না করব। তার জন্য পানির পরিমাণটা অনেক বেশি দিয়েছিলাম। এখন ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু আঠা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। শেষে কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। দেখুন মাংস তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না? খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালোই লেগেছিল। আর বাচ্চাদের তো মাংস তরকারি হলে ওদের আর কিছু দরকার হয় না। দেখতে দেখতে কিন্তু আমার মাংস তরকারিটা একদম রান্না করার প্রায় শেষ। শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন রান্না করার পর মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সাথে সাথে কিন্তু বড়িদের জন্য অন্য একটা পাত্রেতে মাংস তরকারিটা বেড়ে দেওয়া হয়েছিল। মাংস তরকারিটা রান্না করা হয়ে গেলে এখন মাছের তরকারিটা রান্না করব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা মূলাটা দিয়ে দিলাম। মূলাটা দিয়ে আমি ভালোভাবে আরও মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নেব। যেহেতু মূলাটা সিদ্ধ করে নিয়েছি এখন আর বেশিক্ষণ রান্না করা দরকার হবে না। সাথে আবার এখানে দুটো বেগুন দিয়েছিলাম, বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য বেগুনটা দিয়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে মশলার সাথে তরকারিটা অনেকক্ষণ কষিয়ে নেব, যাতে সুন্দরভাবে কষানো হয় এবং তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে দেখতে আমার তরকারিটা ভালোভাবে কষানো এবং সিদ্ধ হয়ে গেছে। দেখুন কষানোর পর তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল মাশাআল্লাহ। আর তেলটা কিন্তু সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম। এখন ভাজা মাছগুলো ওপরের দিক দিয়ে আমি এটাকে অনেকক্ষণ জাল করে নেব। মাছের তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। আমি তো মূলা তরকারি খাই না, খেয়ে বলতে পারবো না কেমন হয়েছে, কিন্তু তরকারি কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে। তারপর এটাকে আমি অনেকক্ষণ ভালোভাবে জাল করে নিয়ে শেষে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আর ধনিয়া পাতা সব তরকারিতে আমি ব্যবহার করে থাকি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতা ব্যবহার করলে, দেখতেও সুন্দর দেখা যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এই জন্য সবসময় আমরা সব কিছুতেই ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। তারপর ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবাই বলেছে খেয়ে অনেক বেশি মজা হয়েছে মাছের তরকারিটা খেতে। দেখুন আপনারা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হবে খেতে। আমি তো এক চুলায় মাছ আর মাংস রান্না করছিলাম। মা কিন্তু ওদিকে মাসকলাইয়ের ডালটা রান্না করে নিয়েছিল, পাশাপাশি আরও এক পাতিলা ভাতও রান্না করে নিয়েছিল। তারপর দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেলে বদ্রিদের আবার একটা বড় বলে ভাত বেড়ে মাংস, ডাল, ভাজি সব কিছু বেড়ে দিয়েছিল। ওরা তো নদীর পাড়ে বসে খাওয়া দাওয়া করবে। তারপর আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি। প্রথমে আবিদকে খাবারটা খাইয়ে দিয়ে তারপর আমরা সবাই একসাথে বসে খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো এখানে মুরগির কলিজা আর মাংস নিয়েছি। অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে বিকেলে রেস্ট নিয়েছিলাম। পাশাপাশি তাজপুরে কিন্তু টিফিনের সময় এসে খাবারটা খেয়ে আবার স্কুলে চলে গিয়েছিল। ও খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল। তারপর বিকেলে আসরের নামাজ পড়ে মাথাতে তেল দিচ্ছিলাম। আপনারা ছোটোবেলায় কী তেল ব্যবহার করতেন? আমরা কিন্তু ছোট থেকে এ পর্যন্ত এই প্যারাশুট তেলটাই ব্যবহার করে আছি। মা আমাদের ছোট থাকতে এই তেলটা ব্যবহার করেছে। আমি এখনও এই তেলটাই ব্যবহার করে থাকি। তেলটা কিন্তু অনেক বেশি ভালোই, কিন্তু আবার চুলও পড়ে, কিন্তু আমরা তাও এই তেলটাই ব্যবহার করি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তেলটা মাথাতে দিয়ে বিকেলে আরও কিছুক্ষণ এখানে বসেছিলাম। ঠান্ডা ঠান্ডা একটু বাতাস আসছিল, অনেক ভালো লাগছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।